বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে বিভিন্ন সাবজেক্টের মতো করে আমাদের আজকের আলোচনা উচ্চ মাধ্যমিক এডুকেশন বা শিক্ষা বিজ্ঞানের শেষ মুহূর্তের শেষ সাজেশন। তো আমরা এমনভাবে আজকের আলোচনাটা করব যাতে করে তোমরা বুঝতে পারো যে কোন দাগের কোন প্রশ্নে কী প্রশ্ন আসতে চলেছে। তো স্বাভাবিকভাবে 1 দাগ এবং 2 দাগ আমাদের এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন থাকে। 3 দাগ থেকে মূলত আমাদের প্রশ্ন শুরু হয়। দেখো, 3 দাগে আমাদের প্রতিবন্ধী শিশুদের জন্য শিক্ষা থেকে একটা প্রশ্ন আসবে, আর প্রাথমিক শিক্ষার সার্বজনীনতা থেকে একটা প্রশ্ন আসবে। কথাগুলো খুব ভালো করে বুঝে নেবে, তাহলে আমাদের যে সাজেশন আমরা তোমাদের সামনে শেয়ার করব, এতটুকু না পড়লেও হবে, এর থেকেও তুমি হাফ প্রশ্ন পড়লেও কিন্তু তোমরা পরীক্ষায় কেমন পাবে। তাহলে এই প্রতিবন্ধী শিশুদের জন্য শিক্ষা থেকে প্রশ্ন কটা পড়ো, অথবা প্রাথমিক শিক্ষার সর্বজনীনতা এই চ্যাপ্টার থেকে প্রশ্ন কটা পড়ো। দেখো, আমি একদম সুন্দরভাবে নোটসও করে দিয়েছি। আমি আগে প্রথমে 3 দাগের প্রশ্নের সাজেশনটা দিই, তারপরে 4 দাগে কী প্রশ্ন, তারপর 5 দাগে, তারপর 6 দাগে, পরপর এরকমভাবে আসবো। 3 দাগে আমাদের যে প্রশ্নটা থাকবে, প্রথম এ দাগের প্রশ্ন, একদম পুরো দাগ নম্বর দিয়ে দিই। দেখো, প্রতিবন্ধী শিশুদের জন্য শিক্ষা, নবম অধ্যায় তোমাদের বইয়ে রয়েছে, যেখান থেকে কিন্তু আমাদের এই প্রশ্নটি আসবে। কী প্রশ্ন? দৃষ্টিহীন শিশুদের শিক্ষার জন্য ভারত সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলো কী কী? দৃষ্টিহীন শিক্ষার্থীদের শিক্ষার উদ্দেশ্য কী? বিদ্যালয় বা শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের বিভিন্ন আচরণগত সমস্যার কারণ কী? প্রতিবন্ধী শিশুদের শিক্ষাগত সমস্যা কী কী? এদের শিক্ষার প্রয়োজনীয়তা কী? এবং অন্ধ শিশুদের শিক্ষাদান পদ্ধতি বা ব্রেইল পদ্ধতি আলোচনা করো। এই 5টা প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন আসবে, খুব ভালো করে বুঝে নেবে। আর একটা চ্যাপ্টার যেটা, সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষার সার্বজনীনতা, যেটা 10 নম্বর অধ্যায় রয়েছে। এখান থেকে বয়স্ক শিক্ষার সমস্যাগুলো কী কী, সার্বজনীন প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয়তা লেখো, সর্বশিক্ষা অভিযান কী, সর্বশিক্ষা অভিযানের কর্মসূচি বিবৃতি করো, সার্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্য পূরণে গৃহীত 4টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ কী, এবং সর্বজনীন সাক্ষরতা প্রসারের পথে বিভিন্ন সমস্যাগুলো কী কী। এখানে 5টা প্রশ্ন রয়েছে। তাহলে 3 দাগে আমি কি বলেছি, 3 দাগে আমাদের 2টো প্রশ্ন আসবে, একটা প্রশ্নের উত্তর লিখতে হবে। তাহলে 3-এর এ দাগে আমাদের এখান থেকে একটা প্রশ্ন আসবে, বি দাগে আমাদের এখান থেকে একটা প্রশ্ন আসবে। একদম যা বলবো পরীক্ষার হলে ঠিক দাগে দাগে মিল পাবে। এবার তোমাকে কি করতে হবে, তুমি যদি বলো স্যার আমি এটাও পড়বো এটাও পড়বো, ওয়েল অ্যান্ড গুড, কোনো সমস্যা নেই। কেউ যদি মনে করো স্যার আমি এটা পড়বো না, আমি এটা পড়বো, কোনো ব্যাপার নেই। আবার কেউ বলো যে স্যার আমি এটা পড়বো না, তাও কোনো ব্যাপার নেই। অন্তত পক্ষে যে কোনো একটা সেট, হয়তো এটা পড়ো নয়তো এটা পড়ো। কথাগুলো মন দিয়ে শুনবে, আমি কিন্তু একদম সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। কারণ এখান থেকে একটা প্রশ্ন আসবে আর এখান থেকে একটা প্রশ্ন আসবে, 2টো প্রশ্ন আসবে, যে কোনো একটা প্রশ্নের উত্তর করতে হবে তোমাকে। এই হলো সাজেশন, এই হলো প্রশ্ন। কোন দাগে আসবে, কিভাবে আসবে বলে দিলাম। এ দাগে এখান থেকে আসবে, বি দাগে এ কটার মধ্যে দিয়ে আসবে। ওকে, এবার আমি চলে যাব 4 দাগের প্রশ্নে। দেখো, 4 দাগের প্রশ্নে কী কী রয়েছে, শিক্ষায় সামগ্রিক দৃষ্টিভঙ্গি আর শিক্ষায় প্রযুক্তির ভূমিকা। 2টো চ্যাপ্টার, একই রকমভাবে এখান থেকে একটা প্রশ্ন আসবে, এখান থেকে একটা প্রশ্ন আসবে, যে কোনো একটা প্রশ্নের উত্তর লিখতে হবে। চলে আসি 4 দাগের প্রশ্ন। এই প্রশ্নটা এ দাগে আসবে, শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি যে চ্যাপ্টার তোমাদের বইয়ের 11 অধ্যায়, অর্থাৎ 11 অধ্যায় যেটা রয়েছে, সেই অধ্যায় থেকে 3টে প্রশ্ন দিয়েছি। প্রথম প্রশ্ন, জ্ঞান অর্জনের জন্য শিখন বা জানার জন্য শিখন বলতে কী বোঝো, এর উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা কী? মানুষ হয়ে ওঠার শিক্ষার উদ্দেশ্যকে কার্যকর করতে বিদ্যালয়ের ভূমিকা কী? এবং একত্রে বসবাসের জন্য শিখন বলতে কী বোঝো, একত্রে বসবাসের শিখনকে বাস্তবায়িত করতে বিদ্যালয়ের ভূমিকা কী? এই 3টে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসবে, অথবা আমাদের 12 নম্বর অধ্যায় যেটা রয়েছে, শিক্ষায় প্রযুক্তির ভূমিকা, এখান থেকে শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান কাকে বলে, শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের বৈশিষ্ট্য পরিধি আলোচনা করো, শিক্ষায় শিক্ষা প্রযুক্তির অবদান বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বা শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহারগুলি সম্পর্কে আলোচনা করো। তাহলে কি বললাম, 4-এর এ দাগে এই 3টে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসবে, 4-এর বি দাগে এই 3টে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসবে। তোমাকে লিখতে হবে কটা, এখানে আমি নোট করে দিয়েছি। 2টো অধ্যায় থেকে 2টো প্রশ্ন আসবে, একটা প্রশ্নের উত্তর লিখতে হবে, 4 মার্ক। তাহলে তোমাকে কি করতে হবে, এই 3টে প্রশ্ন পড়তে হবে, অথবা এই 3টে প্রশ্ন পড়তে হবে। কেউ যদি মনে করো স্যার আমি দুটোই পড়বো, তো ওকে, কোনো সমস্যা নেই। আবার কেউ যদি মনে করো স্যার আমি একটাই পড়বো, যে কোনো 3টে প্রশ্ন পড়বো, তাতেও কোনো ব্যাপার নেই। তোমাকে ন্যূনতম 3টে প্রশ্ন পড়তে হবে। বোঝা গেল, এই সেটটা পড়তে হবে অথবা এই 3টে। তাহলে কি বললাম, প্রথমে 3 দাগে একটা 4 মার্কের প্রশ্ন, এখান থেকে একটা আসবে, এখান থেকে একটা আসবে, যে কোনো এই দুটোর মধ্যে যে কোনো একটা পড়বে, যে কোনো একটা সেট পড়বে, যে কোনো একটা চ্যাপ্টারের প্রশ্ন। 4 দাগেও ঠিক একই রকমভাবে এখান থেকে একটা আসবে, এখান থেকে একটা আসবে, যে কোনো একটা পড়বে ন্যূনতম। ঠিক আছে, এবার আসি 5 দাগের প্রশ্ন। দেখো, এই জায়গাটাতে শুরু হচ্ছে আমাদের 8 মার্কের প্রশ্ন, কারণ আমাদের একটা 4 মার্কের কোশ্চেন প্রথমে 3 দাগে, একটা 4 মার্কের কোশ্চেন 4 দাগে,
তারপরে 5 দাগে হচ্ছে আমাদের 8 মার্কের কোশ্চেন এবং 6 দাগেও আমাদের 8 মার্কের কোশ্চেন। এবার আসি 5 দাগে, শিখন কৌশল এবং শিক্ষামূলক রাশিবিজ্ঞান, এই 3টে থেকে প্রশ্ন আসবে। কটা? 3টে, 2টো প্রশ্নের উত্তর লিখতে হবে। এবার দেখো, যেহেতু 8 মার্কের প্রশ্ন, যারা শিক্ষামূলক রাশিবিজ্ঞান করবে, একদম পরিষ্কার কথা বোঝো, এখানে আমি 3টে চ্যাপ্টার বলছি, শিখন কৌশল এবং শিক্ষামূলক রাশিবিজ্ঞান, অর্থাৎ অঙ্ক। যারা অঙ্ক পারো তারা তো শিক্ষামূলক রাশিবিজ্ঞানটাই প্র্যাকটিস করবে অবশ্যই। যারা অঙ্ক শেখনি তাদের বলবো শিখন এবং শিখন কৌশল, এই 2টো চ্যাপ্টার থেকে আমি যে কটা প্রশ্ন বলবো কোনো প্রশ্ন বাদ না দিয়ে পড়তে হবে। 8 মার্কের প্রশ্ন, কমন গ্যারান্টি পাবে, কমন নিয়ে কোনো টেনশন নেই, কমন 100-এ 100%। বিগত দিনের অভিজ্ঞতা থেকে বলছি, যা প্রশ্ন বলবো একদম দাগে দাগে মিলবে, যেমন করে বলছি 3-এর এ দাগে এই প্রশ্ন, 3-এর বি দাগে এই প্রশ্ন, ঠিক সেরকম করে মিলবে। তো প্রথম আসি শিখন অধ্যায় থেকে। বুদ্ধির সংজ্ঞা দাও, সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার পার্থক্য লেখো, ক্ষমতা কাকে বলে, থার্স্টনের বহু উপাদান তত্ত্বটি লেখো, আগ্রহের সংজ্ঞা দাও, শিক্ষায় আগ্রহের গুরুত্ব লেখো, শিখন কাকে বলে, শিখনের বৈশিষ্ট্য ও স্তরগুলি আলোচনা করো, পরিণমন কী, শিক্ষাক্ষেত্রে পরিণমনের গুরুত্ব লেখো, শিখন ও পরিণমনের সম্পর্ক কী, প্রেষণা কাকে বলে, শিখনে প্রেষণার ভূমিকা লেখো, শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের কীভাবে প্রেষণা সৃষ্টি হয়। এই যে 6টা প্রশ্ন রয়েছে, খুব ভালোভাবে বুঝবে, এই 6টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসবে। কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে এটা আসবে না, এটা আসবে না, এটা আসবে না, বা এটা বেশি ইম্পর্টেন্ট, এটা বেশি ইম্পর্টেন্ট। এই 6টার মধ্যে একটা আসবে, একদম ফুল অ্যান্ড ফাইনাল কথা। যেখানে যেটা সেখানে সেটা বলবো। এখানে আমি 3টে প্রশ্ন বলেছি যে এই 3টের মধ্যে একটা আসবে শিওর। এখানে কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে আগ্রহ আসবে না ক্ষমতা আসবে। হ্যাঁ, মনে হচ্ছে, কখনো মনে হচ্ছে আগ্রহ আসবে, কখনো মনে হচ্ছে শিখন আসবে, কখনো মনে হচ্ছে পরিণমন আসবে, কিন্তু এর মধ্যে একটা আসবে। এই যে প্রশ্ন রয়েছে 5-এর এ দাগে, এ কটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন পাবে। ওকে, এবার আসি 5-এর বি দাগ, অর্থাৎ শিখন কৌশল থেকে। সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্য দাও, শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্য আলোচনা করো, শিখন কৌশল হিসেবে স্কিনার বক্স কী, সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি লেখো, থর্নডাইকের শিখনের সূত্রগুলো কী, শিক্ষাক্ষেত্রে মূল সূত্রের গুরুত্ব লেখো, গেস্টাল্ট তত্ত্ব কী, শিক্ষাক্ষেত্রে অন্তর্দৃষ্টিমূলক শিখনের তাৎপর্য উল্লেখ করো। এই 4টে প্রশ্ন থেকেও একটা প্রশ্ন আসবে। আর রাশিবিজ্ঞান থেকে অঙ্ক সাজেশন তো দেওয়া যায় না, অঙ্কটা প্র্যাকটিস করতে হবে। কারণ তোমাদের মোড এবং মিডিয়ান নির্ণয় ভালোভাবে প্র্যাকটিস করবে। মিন বা গড় অতটা তোমাদের ইম্পর্টেন্ট নয়, 2024 সালে গড় চলে এসেছিল, যে কারণে তোমরা মোড এবং মিডিয়ান নির্ণয় প্র্যাকটিস করবে যারা অঙ্ক প্র্যাকটিস করতে চাও। আর যারা অঙ্ক পারো না তাদের আমি বলবো যে এই যে প্রশ্নগুলো আমি তোমাদের জন্য শেয়ার করেছি, এই প্রশ্নগুলো খুব ভালো করে রেডি করো, তাহলেই দেখবে পরীক্ষায় তোমরা হুবহু কমন পাচ্ছ। ওকে, এবার আমরা চলে আসবো তারপরের পার্টের যে বিষয়টা, 3 নম্বর যে বিষয়, আমি একটু ধীরে ধীরেই তোমাদের সামনে পরিষ্কার করে তুলে ধরি। দেখো, 6 দাগের প্রশ্ন, তাহলে এটা গেল শিখন কৌশল এবং শিক্ষামূলক রাশিবিজ্ঞান থেকে প্রশ্নগুলো আমরা বুঝে নিলাম। এই যে 6 দাগের প্রশ্নটা, এখানে কিন্তু আমাদের 5টা অধ্যায় রয়েছে, 5টা অধ্যায় থেকে 3টে প্রশ্ন আসবে, যে কোনো 2টো প্রশ্নের উত্তর করতে হবে, এটা হলো মূল বিষয়। আমরা চলে আসি সাজেশনে। দেখো, যেহেতু 5টা অধ্যায়, সেহেতু আমি তোমাদের জন্য চালাকি করে কিছু প্রশ্ন দিয়ে দিয়েছি, একদম পুরো চালাকি করে কিছু প্রশ্ন দিয়েছি, যে প্রশ্নগুলো অবশ্যই ভালো করে রেডি করবে। তো এখান থেকে যে 3টে প্রশ্ন তোমাদের আসবে, এই 3টে প্রশ্নের জন্য আমি সব মিলিয়ে মোট অধ্যায় থেকে, মোট যে 5টা অধ্যায় রয়েছে, এই 5টা অধ্যায় মিলিয়ে মোট 6টা প্রশ্ন আমি তোমাদের জন্য শেয়ার করছি। আমি আশা করব যে এই 6টা প্রশ্নই তোমরা রেডি রাখবে, এবং এই 6টা প্রশ্নের মধ্যে 2টো কোশ্চেন তোমাদের লিখতে হবে, এবং আমি আশা রাখছি যে পরীক্ষায় 3টে প্রশ্নই তোমরা কমন পাবে। 2টো তো নিশ্চিত রূপে কমন পাবে, এমনকি 3টেই কমন পাবে, তোমাকে 2টো প্রশ্ন লিখতে হবে। কিন্তু বারবার বলছি, এই 6টা প্রশ্নের ভেতরে কোনো প্রশ্ন বাদ দিও না। ওকে, কি প্রশ্নগুলো কী কী আছে দেখে নাও। প্রথম প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলো কী ছিল, অথবা বিশ্ববিদ্যালয় কমিশনের উচ্চশিক্ষার লক্ষ্য সম্পর্কে যে সুপারিশ করেছিল তা আলোচনা করো, এবং গ্রামীণ বিশ্ববিদ্যালয় কোন উদ্দেশ্য চালু করার ভাবনা শুরু হয়েছিল। একই প্রশ্ন কিন্তু, ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন, কোঠারি কমিশনের সুপারিশ অনুসারে প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম বিষয়ে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, অপারেশন ব্ল্যাকবোর্ড এবং নবোদয় বিদ্যালয় প্রসঙ্গে জাতীয় শিক্ষানীতি 1986-তে যা বলা হয়েছে তা সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা কীরূপ ছিল তা আলোচনা করো, অথবা মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য কী, সপ্তপ্রবাহ সম্পর্কে ব্যাখ্যা করো। নেক্সট, 5 দাগের প্রশ্ন,
কারিগরি শিক্ষা কাকে বলে? বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার সমস্যাগুলো আলোচনা করো। এবং 6 দাগের প্রশ্ন, সমসূচক বলতে কী বোঝো? শিক্ষায় সমসূচকের ধারণাটি ব্যাখ্যা করো। দেখো 3টে প্রশ্ন আসবে, 6টা প্রশ্ন দিয়েছি, এর থেকে কম যদি কেউ পড়ার চেষ্টা করো সেটাই রিস্ক, বা এখান থেকে যে কোনো প্রশ্ন আমি পড়বো না, যেটা পড়বে না মনে করবে সেটাই পরীক্ষাতে আসবে। যে কারণে শেষ মুহূর্তের সাজেশন একদম দাগে দাগে আমি তোমাদের বলে দিয়েছি কোথা থেকে কি আসবে, কিভাবে কি প্রশ্ন আসবে। আর একবার দেখে নাও, 3 দাগের 4 মার্কের প্রশ্ন, এইটা পড়ো অথবা এটা পড়ো। 4 দাগের প্রশ্ন, 4 মার্কের প্রশ্ন, এই বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি থেকে 3টে প্রশ্ন দিয়েছি, এটা পড়ো অথবা শিক্ষায় প্রযুক্তি বিজ্ঞানের এই প্রশ্নটা পড়ো। আচ্ছা, 5 দাগে 3টে চ্যাপ্টার, শিখন কৌশল এবং অঙ্ক। যারা অঙ্ক করবে, যারা অঙ্ক কনফার্ম করবে, তারা যে কোনো একটা চ্যাপ্টার শিখনটাও পড়তে পারো বা শিখন কৌশল থেকেও পড়তে পারো। আর যারা অঙ্ক করবে না, তাদের শিখন অধ্যায় থেকে এই 6টা প্রশ্ন পড়তেই হবে। আর তোমার শিখন কৌশল থেকে এই 4টে প্রশ্ন পড়তেই হবে, ঠিক আছে, যারা অঙ্ক করবে না। আর যারা অঙ্ক করবে তারা শিখন কৌশল বা শিখন যে কোনো একটা চ্যাপ্টারের প্রশ্ন পড়লেই এনা। তারপরে চলে আসো 8 মার্কের আরও 2টো প্রশ্ন, যেখানে আমাদের 5টা অধ্যায় আছে। এখান থেকে আমি সব মিলিয়ে মোট 6টা প্রশ্ন তোমাদের জন্য রেডি করেছি। এই 6টা প্রশ্ন পড়ে তোমাকে পরীক্ষার হলে যেতে হবে। এই হলো আমাদের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞানের শেষ মুহূর্তের সাজেশন তোমাদের জন্য শেয়ার করলাম। ধন্যবাদ।